বিয়ে করতে চাই আবাসের ঘর, বিডিওর কাছে আবেদনও করছেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। হ্যাঁ, ঘটনাটা মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। আজব দাবি তার, স্ত্রীর মৃত্যুর পর ফের বিয়ের ভাবনা করেছে। ঘর নেই বলে, অর্থাৎ পাকা বাড়ি নেই বলেই বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, পাত্রী খুঁজে পাচ্ছেন না। তাই দ্বিতীয়বার এই ষাটোর্ধ্ব বৃদ্ধ বিয়ে করার জন্য আবাসের ঘর চাই, আর এই আবেদন করলেন বিডিওর কাছে। প্রণব রয়েছে, আরো ডিটেলস জানাবে আমাকে। প্রণব, এ তো একেবারে আজব দাবি। বিয়ে করতে গিয়ে বিয়ে করতে চায় এবং তার জন্য চাই আবাসের ঘর। বিডিও কি বলছেন? দেখো, মাত্র 4 মাস আগেই তার স্ত্রী বিয়োগ হয়েছে, মারা গিয়েছেন, এবং তারপরে কিন্তু তার বিয়ে করার প্রয়োজন, এবং বিয়ে করার জন্য তার যে ঘর রয়েছে সেই ঘরে কিন্তু পাত্রী জুটছে না। এবং যারা ঘটক আসছে তারা কিন্তু বলছে তোমার যদি একটি পাকা ঘর থাকতো তাহলে কিন্তু তুমি মেয়ে পেতে বা বিয়ে হতো। সেই কারণে সে বাধ্য হয়ে কি, সে দিনমজুর, তার একটা নতুন ঘর করার সামর্থ্য নেই। সেই কারণে যে ব্লক বেলডাঙ্গা 1-এর যে ব্লক আধিকারিক রয়েছেন তার কাছে গিয়ে সোজা উপস্থিত, এবং সোজা বিডিওর কাছে গিয়ে বলছেন একটা ঘর দিন। শুধু ঘরটা কেন দেবেন না, বিয়ে আমি করব, অর্থাৎ 60 বছর বয়সে তার বিয়ে করার খুব প্রয়োজন, অর্থাৎ ঘরের দরকার। একটুখানি অবাক হয়ে গিয়েছিলেন বিডিও সাহেবও, কিন্তু সমস্ত কিছু শুনে তখন বলেছেন যে আবেদন করুন, তারপর দেখা হবে। এবং এই ধরনের যে দাবি আসতে পারে সেটা হয়তো তিনিও বুঝতে পারেননি, এবং তিনি বলেছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে। তারপর তোমার কাজী সাহেব যে বাড়িতে, সেই বাড়ি হচ্ছে একবারে তোমার পাটকাঠি দেয়া ঘর, এবং তার 3 ছেলে মেয়ে রয়েছে এবং নাতি নাতনিরাও রয়েছে। তারা আলাদা আলাদা বাড়িতে থাকে, কিন্তু তার ঘরটি সত্যিকারে খুবই অবস্থা খারাপ। কিন্তু সেই ঘরে তিনি তার দাবি যে বিয়ে করার ঠিকই প্রণব, কিন্তু আবেদন করলে খতিয়ে দেখার আশ্বাস দেন হতচকিত হয়ে বিডিও। বেশ, এই অবস্থা, আমার পাটকেলের চালা কুড়ে ঘর, আমার স্ত্রী মারা গেছে, তো আমাকে বিয়ে করতে হবে। আমার এই যে ঘর, এই দিকে আমার থেকে বিয়ে করছে না, কোনো মেয়েতে বিয়ে করতে চাইছে না, এই আমার সমস্যা। স্যার বলেছেন যে হ্যাঁ আপনার ব্যবস্থা করা হবে, এই কথা বলেছেন। আমি আবেদন করেছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার ঘর যদি পান তাহলে আপনার বিয়ে করা সম্ভব এখন? হ্যাঁ হ্যাঁ স্যার। তো লিস্টের নাম নেই, আমি বলেছি যে যেহেতু ওনার বাড়ি নেই এবং সার্ভে লিস্টের নাম নেই, তো এই সার্ভে লিস্টের নাম তোলার জন্য আবেদন করতে বলেছি। আবেদন দিয়ে জানি, উনি পরে কথা বলবেন বলেছেন। আবেদন দিলে আমরা দেখে নেব। স্কুলে যেতে নদী পথ, আর এই নদী পথেই ভরসা করে স্কুলে যেতে হয় ছোট ছোট পড়ুয়াদের। অভিভাবকরা খুব স্বাভাবিকভাবেই চিন্তায় থাকেন। বাঁকুড়ার এই পরিস্থিতি, দিনভর অভিভাবকরা চিন্তায় থাকেন। তারা দাবি করেন সেখানে পাকা সেতু করে দেওয়া হোক, কারণ বর্ষায় নদীতে এতটাই জল থাকে, স্কুলে যেতে পারেন না পড়ুয়ারা। এ বিষয়ে ডিটেল আপনাদের জানাবো। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, খুব ন্যায্য দাবি সেখানকার স্থানীয়দের, পড়ুয়ারা স্কুলে যাবে নদী পথ পেরিয়ে। কতদিন ধরে এই পরিস্থিতি, কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না? দেখো, লায়কপাড়া যে উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে পরে শিমলাপালের অপর প্রান্তে যে শিলাবতী নদীর প্রান্ত রয়েছে, সেখানে সাউডি, আঁকড়ো, লায়কপাড়া বিভিন্ন অনুষ্ঠান, এবং সেই ছাত্রছাত্রীরা প্রতিনিয়তই এই নদী পেরিয়ে যাতায়াত করে, কারণ যে ঘুরপথ রয়েছে সেটা 15 কিলোমিটার দূরে শিমলাপাল হয়ে ঘুরে তাদেরকে লায়কপাড়া যেতে হবে। সেই কারণে তারা এই 1 কিলোমিটার রাস্তা সেটা কিন্তু পছন্দ করেন। এবং এই অবস্থা শুধুমাত্র এই ছাত্রছাত্রীদের হয়েছে এমনটা নয়, এদের অভিভাবক যারা, তাদেরও কিন্তু একই অবস্থা হয়েছে। তার মানে তুমি বুঝতেই পারছো কতদিন ধরে এই দুরবস্থা এই ছাত্রছাত্রীদের। লায়কপাড়া যেতে হলে তাদেরকে যেতে হবে নদীর দিয়ে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সারা বছর হাটুইল থাকে, শিলাবতী নদীতে পেরিয়ে যায় ছাত্রছাত্রীরা, প্রাণের ঝুঁকি থাকে না। কিন্তু বর্ষার সময় তখন কিন্তু প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়। নাচের 15 কিলোমিটার ঘুরপথ, সেখানে গাইডের টাকা খরচা করতে হয়। সেই কারণে অনেকেই বেছে নেন এই পথ, কিন্তু এই পথে না রয়েছে ব্রিজ, না রয়েছে নৌকো। তাই অভিভাবকরা চাইছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, শিক্ষক চাইছেন, স্থানীয় যারা রয়েছেন তারাও চাইছেন অন্তত একটা ব্রিজ হোক এই রাস্তায়, তাহলে এই সব ছাত্রছাত্রী যারা আঁকড়ো, শাওড়ি থেকে, পুইপাল থেকে যাচ্ছেন তাদের কিন্তু সুবিধা হবে। প্রিয়াঙ্কা। বেশ, আমাদের এখানে কোনো ব্রিজ সেরকম নেই, আমাদের নদী পেরিয়ে যেতে হয় অনেকটা, ওখান দিয়ে পুরোটা ঘুরে ঘুরে যেতে হবে। তাছাড়া তো ওখানে আর ব্রিজ নেই না, নদীটা পেরোনোর জন্য শিমলাপালে একটা ব্রিজ আছে। ভয় তো থাকে, এত নদী পেরোনো কোথায় কোনখানে, এখন প্রচুর কুকুরের উৎপাত। ভয় লাগে তো কি করবো, পড়াশোনা করতে
যতদিন বর্ষায় আসে মানে বন্যা তো হয়, প্রায় বন্যাই হয়, বুঝলে? তখনই বন্ধ হয়, পরীক্ষা হলে টোটো ভাড়া করে যেতে হয় ওইদিকে। নদী পেরে যাওয়া মানে তো ভয় লাগে। জল বাড়লে কি অবস্থা হয়? বাড়লে কি অবস্থা হয়, তখন আর ঘরে থাকে বাচ্চারা সবাই। পরীক্ষার সময় সিমলাপাল দিয়ে টোটো ভাড়া করে। শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যদি একটা নদীর উপর একটা ব্রিজ তৈরি করতে হয়, তাহলে এটা এমন উচ্চতার পরিকাঠামো তৈরি করতে হবে যে ওই এলাকায় আরো একটা নিচের দিকে কৃষকদের জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে একটা বেশ সমস্যা হয়, সেখানে একটা দাবি আছে। আমরা দেখছি মানবিক ভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি, কতটা করা সম্ভব। আমাদের শিলাবতীতে বেশিরভাগ সময় জল কম থাকে। ভুটান সীমান্ত লাগোয়া চামুরচিতে সেখানে জলের কষ্ট, প্রায় 5,000 বাসিন্দা জলের কষ্টে ভোগেন। হ্যাঁ, এই পরিস্থিতি ভুটানের ঝর্ণার জলেই ভরসা করতে হয় জলপাইগুড়ির চামুরচির 5,000 বাসিন্দাকে। কিন্তু কেন এই পরিস্থিতি? কেন রিজার্ভার তৈরি হলো না, বা হলেও তার কাজ কি আদৌ করছে না? কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? আরো ডিটেল জানাবে রকি রয়েছে আমার সঙ্গে। রকি, 5,000 বাসিন্দা জলের কষ্টে ভুগছেন, তারা পানীয় জল পাচ্ছেন না, সেখানে ভুটানের ঝর্ণার জলের উপর ভরসা করে থাকতে হচ্ছে। কেন এই পরিস্থিতি? দেখো প্রিয়াঙ্কা, জলপাইগুড়ি জেলার বানহাট ব্লকের অন্তর্গত ভুটান সীমান্ত লাগোয়া যে চামুরচি এলাকা রয়েছে সেখানকার বিস্তীর্ণ এলাকা, যার মধ্যে রয়েছে সেরা লাইন, ডিপো লাইন, এমনকি চেকপোস্ট এলাকা। এই এলাকায় প্রায় 5,000 মানুষ কিন্তু দীর্ঘদিন পানীয় জলের সমস্যায় ভুগছে এবং কারিগরি দপ্তর তরফে কিন্তু সেখানে একটি রিজার্ভারের কাজ শুরু হয়েছিল প্রায় 3 বছর আগে, যা এখন পর্যন্ত কিন্তু শেষ হয়নি। মাঝপথে ঠিকাদারি সংস্থা পালিয়ে গিয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি, এবং যার ফলে এলাকার মানুষকে ভরসা করতে হয় পানীয় জলের জন্য ভুটানে ঝোড়ার থেকে যে জল পাইপে করে আসে সেই জলের উপরে। শুধুমাত্র যে সেই এলাকার বাসিন্দাদের এমনটা নয়, সেখানে যে বিএসএফ ক্যাম্প রয়েছে সেখানকার বিএসএফ দেরকেও কিন্তু সেই জলের উপরে নির্ভর করতে হয় বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা, যার ফলে কিন্তু তারা সমস্যায় পড়েছে পানীয় জলের, এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদের কথা শোনা হয়েছে এবং অতি শীঘ্রই সেখানে পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু জানানো হয়েছে যে অতি শীঘ্রই সেই সমস্যার সমাধান হবে যখন এই রিজার্ভার কাজ শেষ হয়ে যাবে। বেশ বেশ। আর এবার ঝাড়গ্রামের ছবিটা দেখায়, সেখানে আবার 7 একর জমি নিয়ে ইকো পার্ক তৈরি করা হয়েছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব, যার জন্য এই পার্কের এই বেহাল দশা। ছবিটা দেখেই আপনারা বুঝতে পারছেন। শুধু তাই নয়, সেখানে সন্ধে নামলেই দুষ্কৃতীদের নেশার আসর বসে। রাজু রয়েছে, আরো ডিটেল জানাবে। রাজু, কেন এই পরিস্থিতি? এই যে রক্ষণাবেক্ষণের অভাবে যে 7 একর জমি নিয়ে তৈরি হলো ইকো পার্ক, এরকম বেহাল দশা কেন? কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশাসনের তরফ থেকে? দেখো প্রিয়াঙ্কা, প্রথমত বলে রাখি যে পার্কটি গড়ে উঠেছিল 7 একর জায়গার উপর। সেখানে মূলত মাছ চাষ হবে এবং শরীরচর্চার জন্য মানুষের বিভিন্ন রকমের সরঞ্জাম থাকবে এবং পার্কটাকে সজ্জিতভাবে সাজানো হবে। বিভিন্ন রকম গাছ গাছালি থেকে শুরু করে নানান প্রজাতির প্রজাপতিকে এখানে নিয়ে আসা হবে এবং সেখানে প্রজাপতির একটা প্রজন্মন থাকবে, যেখানে বিভিন্ন ধরনের প্রজাপতি মানুষ দেখতে পারবে। সেই আকর্ষণ গড়ে তোলার জন্যই এই পার্কটি গড়ে উঠেছিল। কিন্তু সেই কাজটি শুরু হয়েছিল এবং পার্কের চারিপাশে দেওয়াল দেওয়া হয়েছিল, পাঁচিল হয়েছে, বিভিন্ন গাছগাছালি লাগানো হয়েছিল এবং সেখানে বিভিন্ন রকমের ভাবে সাজানো হয়েছিল। কিন্তু পরিচর্যা করা হচ্ছিল, একটি সেখানে গার্ডকে রাখা হয়েছিল। হঠাৎ করে সেই গার্ড উধাও হয়ে যায় এবং যে ঠিকাদার সংস্থা কাজ করছিল তারা হঠাৎ কাজ বন্ধ করে দেন। কেন কাজ বন্ধ করে দেন তা নিয়ে যেমন একটা প্রশ্ন রয়েছে। মানুষের বক্তব্য, যে ঠিকাদার সংস্থাকে কাজ করতে দেওয়া হয়েছিল সেই ঠিকাদার সংস্থা হয়তো বা কাজটা অর্ধেক ফেলে পালিয়ে গেছে বা এখান থেকে টাকা নয় ছয় হয়েছে, এমনটাই অভিযোগ হচ্ছে। কারণ প্রায় 2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই পার্কটাকে গড়ে তোলার জন্য, আর সেক্ষেত্রে এখন সেই পার্কটির দুর্দশা হয়েছে। বিভিন্ন জায়গায় আগাছা জন্মেছে, বড় বড় গাছ, সেখান থেকে দেখাই যাচ্ছে যে ভিতরে পরিকল্পনার ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ডিএফও। বেশ, অনেক ধন্যবাদ। নিউজ 18 বাংলার খবরের চেয়ে কি খবর আপনাদের জানাই। আলিপুরদুয়ারে সেখানে রেশন ডিলারের বিরুদ্ধে এক ভয়ঙ্কর অভিযোগ সামনে আসে। দুয়ারে রেশনে ইট, পাথর, বালি, লেপে স্লিপ দেওয়া হচ্ছে। এই খবর নিউজ 18 বাংলা দেখায়।
আলিপুরদুয়ারে গত রবিবার এই ঘটনার কথা আমরা তুলে ধরি। আর এই খবর সম্প্রচারিত হওয়ার পর তৎপর প্রশাসন, শুধু তাই নয়, তৎপরই নয়, রেশন ডিলারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। শাস্তির কোপে পড়লেন রেশন ডিলার। আরো ডিটেল আপনাদের জানাবো, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, নিউজ 18 বাংলার খবরের যে তৎপর প্রশাসন, শাস্তির কোপে পড়তে হলো রেশন ডিলারকে, কি বলছেন যারা এসেছিলেন গ্রাহকরা, যারা এই অভিযোগ সামনে এনেছিলেন, তারা কতটা খুশি? দেখো প্রিয়াঙ্কা, যারা এই অভিযোগ সামনে এনেছিলেন তারা কিন্তু যার পর নয় খুশি। তার কারণ হচ্ছে দুয়ারে রেশন যে প্রকল্প রাজ্য সরকারের, সেই প্রকল্পে একেবারে দুয়ারে রেশন পাওয়ার কথা। কিন্তু এই যে ডিলারের খবর আমরা দেখিয়েছিলাম, এই ডিলার কিন্তু দুয়ারে গিয়েছিলেন ঠিকই, দুয়ারে গিয়ে ইট, বালি, পাথর এগুলো সব ওজন করে রেশন সামগ্রীর স্লিপ দিচ্ছিলেন এবং সেই স্লিপ নিয়ে গিয়ে আবার দোকানে যেতে হতো গ্রাহকদের, দোকানে গিয়ে রেশন সামগ্রী আনতে হতো। এই খবর দেখানোর পরেই কিন্তু তৎপর হয় প্রশাসন এবং সেই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়। শুধু তাই নয়, ওই রেশন ডিলারের অধীনে যত গ্রাহক রয়েছে তাদেরকে অন্য একটি রেশন দোকানের সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে এবং যে রেশন দোকানের সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে সেই রেশন দোকানের থেকে এখন এই গ্রাহকরা দুয়ারে কিন্তু তারা তাদের রেশন সামগ্রী পাবেন। সেই কারণে এই গ্রাহকরা কিন্তু যার পর নাই খুশি। প্রিয়াঙ্কা, নিয়েছি অলরেডি ওই ডিলারকে সাসপেনশন করে দেওয়া হয়েছে। পাশের দোকানের সাথে সমস্ত বেনিফিশিয়ারিকে ট্যাগ করে দেওয়া হয়েছে যারা ওখান থেকে তারা মালটা পায়। আর এর এগেইনস্টে কজ লেটার ইস্যু হয়েছে এবং আমাদের যা ডিপার্টমেন্টাল প্রসিডিং আছে সেই অনুযায়ী চলবে। সেই অনুযায়ী অনেক রকমের পানিশমেন্টের প্রভিশন আছে, সেগুলো যা যা আছে সেটা কিছুদিন সময় লাগে, তার মধ্যে প্রসিডিং হতে থাকবে। বলছি স্যার, এই ডিলার ফাংশন করবে না। দেখুন, ট্যাবের টাকা গায়েব হয়েছে, আর এই ট্যাবের টাকা গায়েবে এবার বাড়তি সতর্ক রাজ্য। ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা তারা নিয়েছে। অর্থ সাহায্য প্রকল্পের প্রতারণা রুখতেই নানা পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে, নির্দেশিকা জারি করা হয়েছে। এই বিষয়ে ডিটেল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, ট্যাবের টাকা যেভাবে গায়েব হয়েছে এই ঘটনার পর বাড়তি সতর্ক রাজ্য সরকার, বেশ কিছু পদক্ষেপের কথা তারা বলছেন। কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কতটা তৎপর? দেখো, ট্যাবের টাকা গায়েবের পর রাজ্য সরকারের যে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি রয়েছে, যে প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হয়, সেই প্রকল্পগুলির টাকা কিভাবে পৌঁছাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে, তার জন্য রাজ্যের অর্থ দপ্তর 16 দফা নির্দেশিকা জারি করেছে। এবং সেখানে প্রথমতই বলা হয়েছে রিজার্ভ ব্যাংকের সহযোগী সংস্থা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন, তারা অ্যাকাউন্টের যাবতীয় তথ্য যাচাই করবে উপভোক্তাদের। তার সঙ্গে বলা হয়েছে যে উপভোক্তাদের কত টাকা বরাদ্দ করা হয়েছে, তারা কখন টাকা পেল, কত টাকা পেল, তার অ্যালার্ট করার জন্য SMS পরিষেবা চালু করতে হবে। SMS পরিষেবার মাধ্যমে তাদেরকে অ্যালার্ট করা হবে। তার সঙ্গে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট এই রাজ্যেই থাকতে হবে, অর্থাৎ রাজ্যের কোনো শাখায় থাকতে হবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট, অন্য রাজ্যে থাকলে চলবে না। এই সংক্রান্ত মোট 16 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকা বলা হয়েছে বিভিন্ন দপ্তরকে মেনে তবেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। ট্যাবের টাকা যে গায়েবের ঘটনা ঘটেছিল, অর্থাৎ এক অ্যাকাউন্টের বদলে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায়, এবং তুমি জানো রাজ্য পুলিশ একাধিক গ্রেপ্তার করেছে। কিন্তু যেহেতু রাজ্য সরকারের একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্প পরিচালিত হয়, লক্ষ্মীর ভান্ডার রয়েছে, রয়েছে অর্থাৎ অর্থ সাহায্য প্রকল্পে প্রতারণা রুখতে এই তৎপরতা। আচ্ছা, একটু ভাঙড়ের দিকে আবার নজর রাখা যাক। সেখানে আবার ঘর দখলে অফিসের বাইরে আরাবুল ইসলাম। হ্যাঁ, ভাঙড় 2 নম্বর পঞ্চায়েতের সভাপতি আরাবুল, কিন্তু তার ঘর দখল, আর যার জন্য অফিসের বাইরেই আরাবুল, টেবিল চেয়ার নিয়ে বাইরেই অফিস। ঠিক কি অভিযোগ, কেন ঘর দখল, আর এই ঘর দখলের অভিযোগই বা কার বিরুদ্ধে? ডিটেল জানাবো, কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, আরাবুল ইসলাম তিনি এখন অফিস করছেন একেবারে খোলা আকাশের নিচেই বলা যেতে পারে, টেবিল চেয়ার নিয়ে বাইরে অফিস করছেন, কিন্তু ঘর দখলের অভিযোগটা কার বিরুদ্ধে, তিনিই বা কি বলছেন, তার কি প্রতিক্রিয়া? এক হারমাতের জন্য ভাঙড়ের মানুষ পরিষেবা পাচ্ছে না। আমি বিডিও সাহেবের ঘরেই বসতাম, সেখানে বিডিও সাহেবের কাজ করতে গেলে অসুবিধা হয়। মানুষ যারা আমার সাথে দেখা করতে আসে তারা দেখা করতে পারছে না, পরিষেবা পাচ্ছে না। আমার ঘর একজন অযোগ্য অপদর্থ একজন কর্মদক্ষ আমার ঘরে বসে আছে, যার কোনো পার্স নেই, যে জমি কেলেঙ্কারিতে
একাধিক কেলেঙ্কারি আছে তার নামে। যে হারমাত ক্যানিংতে সেখানে লুটে খাবার চেষ্টা করছে, যে হারমাত আজকে দলের নাম করে দলকে হেয় করার চেষ্টা করছে, আজকে সেই হারমাতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, ঘর দখলের অভিযোগটা যার বিরুদ্ধে, তার কি প্রতিক্রিয়া? কেন টেবিল চেয়ার নিয়ে বাইরে অফিস করতে হচ্ছে আরাবুল ইসলামকে? একেবারেই আজকে কিন্তু ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির যে সমস্ত সাধারণ পঞ্চায়েত সমিতির আধিকারিক থেকে শুরু করে যারা ওই পঞ্চায়েত সমিতি এলাকায় যারা গিয়েছে, তারা একটা ভিন্ন ছবি দেখেছে। ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, যার ভয়ে এক সময় এলাকার সাধারণ মানুষজন কার্যত বাগে গরুতে এক ঘাটে জল খেত, সেই আরাবুল ইসলামকে না পঞ্চায়েত সমিতির বাইরে চেয়ার টেবিল পেতে হচ্ছে পঞ্চায়েত সমিতির দপ্তর সামলাচ্ছে, এই ছবি একেবারেই ভিন্ন ধর্মী। কারণ আরাবুল ইসলাম হচ্ছে অ্যারেস্ট হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন কিন্তু জেলবন্দি ছিল এবং তার পর যখন ছাড়া পায় কোর্টের নির্দেশে তিনি যখন আসেন এই পঞ্চায়েত সমিতি, তাকে কিন্তু তার যে ঘর ছিল বিগত 10 বছর ধরে তিনি এই পঞ্চায়েত সমিতির ঘর থেকেই কিন্তু পঞ্চায়েত সমিতির দায়িত্বভার সামলেছে। সেই ঘর দখল নিয়েছে শওকাত অনুগামী অর্থাৎ খায়রুল ইসলাম। সে কিন্তু দাবি করছে যে আরাবুল ইসলামের জন্য পঞ্চায়েত সমিতির সবাই মিলে একটি ঘর বরাদ্দ। বেশ, অনেক ধন্যবাদ। কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে হাওড়ায় রাস্তা মঙ্গলবারই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দীঘা থেকে ফিরেই এই নামকরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। হাওড়ায় শৈলেন মান্নার নামে রাস্তা, এই বিষয়ে ডিটেল জানাবো। রয়েছে আমার সঙ্গে দেবাশিস। দেবাশিস, মঙ্গলবারই আমরা দেখলাম যে এই নাম বদলের ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবং দীঘা থেকে ফিরেই নাম বদলের যে অনুষ্ঠান, নামকরণের যে অনুষ্ঠান, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো একেবারেই, দেখো ড্রেনেজ ক্যানেল রোড হাওড়ার একটা গুরুত্বপূর্ণ রোড, সেই রোড কিন্তু প্রায় 2.5 কিলোমিটার। আর যে রাস্তাটা শুরু হচ্ছে একেবারে, যে রাস্তাটা শুরু হচ্ছে একেবারে হাওড়া ড্রেনেজ ক্যানেল রোড মূলত খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা হচ্ছে হাওড়ায়। সেই গুরুত্বপূর্ণ রোড হচ্ছে যেখান থেকে শুরু হয়, অর্থাৎ টিকিয়াপাড়া বাস স্ট্যান্ড অর্থাৎ চ্যাটার্জি পাড়া। আর এই টিকিয়াপাড়ার বাসিন্দাই ছিলেন কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্না। তার নামকরণেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার আমরা জানি তিনি ঘোষণা করেছিলেন, জেলা শাসককে বলেছিলেন এই গোটা রাস্তাটার নাম করতে হবে শৈলেন মান্নার নামে। আর তিনি বলা মাত্রই কিন্তু মাত্র 48 ঘন্টার মধ্যে সেই নাম পরিবর্তন হলো এবং নামকরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে উপস্থিত ছিলেন। এই পুরো রাস্তাটা জুড়ে একটা প্ল্যান করা হয়েছে শৈলেন মান্নার স্মরণে। এখানে সেলফ হেল্প গ্রুপের এরা বসেছেন আনন্দধারার, সুপার বাংলার দোকান থেকে শুরু করে জামা কাপড় মেয়েরা যেগুলো পরে এবং গয়নাগাটি এগুলো আছে। এছাড়াও এখানে যেটা হবে সেটা হচ্ছে একটা ট্রামের মধ্যে এরা একটা লাইব্রেরি তৈরি করবে কিছুটা জায়গা জুড়ে, মানে পুরো এলাকাটা জুড়ে। আর একটা জায়গায় একটা রেস্টুরেন্ট করবে, আর একটা জায়গায় মানে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেই ধরনের কিছু করবে। আমি নিজে দেখেছি যে এত সুন্দর জায়গা অথচ কাজে লাগানো দরকার, তাই কাজে লাগানোর জন্য এই এলাকাটা জুড়ে পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আগামী দিন এলাকাটা সুসজ্জিত হয়।